আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন জি আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, জি ভাই আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে সিএমএস ওয়েবসাইট আছে, এটা কি চেনার কোনো আলাদা কোনো ওয়ে আছে? এটা ওয়ে বলতে ওদের টেস্ট করার জন্য? জি জি জি, ওটা ওয়ার্ডপ্রেসের না অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ যে ক্রিয়েট করা, যেমন পিএইচপি জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে ডেভেলপ করে না ওয়ার্ডপ্রেস দিয়ে? হুম হুম। ওয়ার্ডপ্রেস বা এর মতো আরো যে সকল ফ্রেমওয়ার্ক থাকে, হ্যাঁ, জুমলা, জি, তারপরে উইক্স, এরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক। সিএমএস সফটওয়্যার আছে। সিএমএস ওদের সুবিধাই হচ্ছে যে আহ, সব আগে থেকে কোড করা, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। তো প্লাগ ইন। দুই ধরনের, এদেরও দুই তিন ধরনের মেইন উইকনেস হয়ে থাকে। নাম্বার ওয়ান, এটাও যেহেতু একটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, অনেকে কি করে নিজে কোড করবে না, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে যখন বানাচ্ছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ড্র্যাগ এন্ড ড্রপ, এই জায়গাও বিভিন্ন কনফিগারেশনের বিষয় আছে। অনেকে এই জায়গাগুলোতে মিসকনফিগার করে রাখে। দেখা যাচ্ছে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেস হোক, গুগলা হোক, ড্রুপাল হোক, এটা একটা পয়েন্ট হতে পারে। বা সে সিএমএস গুলো ব্যাকগ্রাউন্ড তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তো রান হচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে পিএইচপি হোক, পাইথন, কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এখানে কাজ করে। তো যেই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান হচ্ছে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছে, তো এই যে আমরা ক্লাসের ধারাবাহিকভাবে বিভিন্ন উইকনেস নিয়ে দেখছি, এক্সেসেস বলুন, হাইডর বলুন, এই যে উইকনেস, এই উইকনেস গুলো এই ধরনের সিএমএস, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, এদেরও হয়। এদেরও এই ধরনের উইকনেস হতে দেখা যায়। ওকে। আবার এই নিজেও যেহেতু অ্যাপ্লিকেশন, এদের বিভিন্ন সিভিই, বিভিন্ন এক্সপ্লয়েট খুঁজে পাওয়া যায়। Okay? দেখা যাবে এই সিএমএস গুলোর রিলেটেড এক্সপ্লয়েট রান করলে দেখা যাচ্ছে আমি কোনো অ্যাক্সেস বা ক্রেডেনশিয়াল বা কোনো ইনফরমেশন এরকম পেয়ে যেতে পারি। ওকে। জি স্যার। আমি শুনছিলাম যে সিএমএস যেগুলো ওয়ার্ডপ্রেস, জুমলা, এরপর শপিফাই, শপিফাই যেগুলো আছে, এগুলো সিকিউরিটি তেমন, যেগুলা যেগুলো হচ্ছে আমরা ডেভেলপ করি ডেভেলপার দ্বারা, আর ওগুলা তো সিএমএস রিলেটেড, এর নাকি সিকিউরিটি তেমন স্ট্রং হয় না। না, এটা পুরোপুরি সত্য নয়। ওয়ার্ডপ্রেস ওর নিজেরও বিভিন্ন সিকিউরিটি ফিচার আছে। ওয়ার্ডপ্রেসের যে ক্লাসটা নিব দিন দেখাবে যে চাইলে খুব সহজে কিছু সিকিউরিটি প্লাগ ইনও পাওয়া যায়। অ্যাপ্লিকেশন মোবাইলে যেরকম অ্যাপ সেট আপ করি, এরকম অ্যাপ সেট আপের মতো দিলে আরো অ্যাডিশনাল এক্সট্রা সিকিউরিটি জিনিসপত্র হয়। কিন্তু প্রবলেমটা আসলে করে যারা আসলে সাইট গুলো বানায়, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইট টাইট যারা বানায়, এরা অনেকেই আছে মানে প্রোগ্রামিং এ তেমন কোনো দক্ষতা নেই, আর সিকিউরিটির দক্ষতা তো পরে হিসাব, প্রোগ্রামিং এরই
কনসেপ্ট অনেকে কাঁচা থাকে, তো বিভিন্ন ভুলভাল কনফিগারেশন দিয়ে রাখে। তো ওদের বিল্ট ইন যে সকল সিকিউরিটি ফিচার টিচার আছে বা অ্যাডিশনাল যে করাতে কিছুই ইমপ্লিমেন্ট করে না, যার জন্য প্রবলেম তৈরি হয়। যারা এই যে র কোড করে, র প্রোগ্রাম করে, এদেরও কোডে প্রচুর পরিমাণ দুর্বলতা পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় আইটি ফার্ম ভালো ভালো কোড, মানে কি বলে, সফটওয়্যার সেল করছে, এদের কোডেও আমি যখন টেস্ট করেছি, এই যে হ্যাঁ ভালো রকমের দুর্বলতা আছে। ক্রিটিক্যাল এক একটা উইকনেস, যেমন পাসওয়ার্ড দেখে ফেলা যাচ্ছে, অ্যাক্সেস নিয়ে ফেলা যাচ্ছে। হ্যাঁ, একদম সার্ভারের অ্যাক্সেস পেয়ে ফেলা যাচ্ছে, এরকম ক্রিটিক্যাল উইকনেস। তাহলে সিকিউরিটি বেসটা স্ট্রং করতে হবে বেসিক থেকেই। শুধু পেজ স্ট্রং করা এনাফ না, তখন কোড গুলো লেখা হচ্ছে না। এটার একটা টার্মিনোলজি আছে, বলা হয় তাকে সাস, যে স্ট্যাটিক সিকিউরিটি অ্যানালাইসিস, এই অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, যেটা এইখানে যে কাজটা পাওয়া হয়। আমরা যেমন বার্ড সিট বা ওয়াস জ্যাব দেখেছিলাম না, ও যেটা করে ও কিন্তু ডাইনামিক অ্যাপ্লিকেশন রান করে এরপরে কি কি পাওয়া যাচ্ছে, কোন উইকনেস পাওয়া যাচ্ছে, এটা করতে থাকে। সার্চের কথা কনসেপ্ট হচ্ছে, যখন এই যে কোডটা লেখা হলো, একটা ওয়েব অ্যাপ্লিকেশন লেখা হলো, এটা মার্কেটে পাবলিশ হলো, পাবলিশ হওয়ার আগে সরাসরি সোর্স কোড যেটা প্রোগ্রামিং যেগুলো হয় ওইটাকে স্ক্যান দেয়। হুম, বিভিন্ন এন্টারপ্রাইজ লেভেলের টুলস আছে। হ্যাঁ, যেমন একটা টুলস আছে, প্রভাবী প্রচন্ড দামি টুলস। এই ধরনের টুলস রান করলে কি হয়, ও সোর্স কোড যেটা আছে এইটা স্ক্যান করবে, যে আমি যখন কোড লিখেছি লেখার ভিতরে কোনো ভুল আছে কিনা, লজিকের কোনো ভুল আছে কিনা, এগুলো সে অ্যানালাইসিস করে বের করবে। তো মানে সিঙ্গেল স্টেপ বা সিঙ্গেল প্রসিডিউরে আসলে সিকিউরিটি এনশোর করা সম্ভব না। যখন কোড লিখছি তখন মনে করুন এরকম টুলস দিয়ে স্ক্যান করলাম, সোর্স কোড রিভিউ করলাম, আবার যখন এটা মার্কেটে পাবলিশ করেছি, করার পরে মনে করুন জ্যাপের মতো টুলস দিয়ে আবার সেটা স্ক্যান করলাম, আবার সেখানে এই যে ক্লাসেতে উইকনেস গুলো দেখছি এগুলো নিয়ে টেস্ট করলাম। ক্রমাগত এরকম টেস্ট করতে থাকতে হবে, আদারওয়াইজ সিকিউরিটি জিনিসটা এনশিওর করা যাবে না। জি স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল যে জাব জাব দিয়ে স্যার সব ওয়েবসাইট আমরা কি স্ক্যান করতে পারবো? হ্যাঁ, এমনকি ওয়ার্ডপ্রেস সাইট যেগুলো, ওরেও ট্যাব স্ক্যান করা সম্ভব। ওকে। আ- স্যার আমি একটা দিলাম কিন্তু ওটা অ্যাটাক নিচ্ছে না, ক্লিক করার পর ওটা রেসপন্স আসতেছে না, ওয়েট করার পর লোড ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখন ওইটা যদি স্যার আমাদেরকে সার্ভার থেকে যদি রিপ্লাই না দেয় সেক্ষেত্রে জাব কি ওটা ধরতে পারবে? না, র্যাপ সেক্ষেত্রে বলবে যে 403 নট ফাউন্ড বা অ্যাক্সেস দিচ্ছেন, এই 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 ইররটা দিচ্ছে। এরকম কোনো পপ আপ নোটিফাই করে নাই অ্যাকচুয়ালি। অ্যাটাক করার পর কিছুক্ষণ লোড হওয়ার পর অ্যাটাকে অপশনটা ওই ডিসেবল হয়ে যে যাচ্ছে। স্পাইডার ট্যাবটা আসে ক্লাসে, দেখেছিলাম স্পাইডার বেড়ানো, এই আপনি যখন স্ক্যান দেন ওই স্পাইডারটা কি চলে, স্পাইডার অ্যাক্টিভ স্ক্যান, মানে ওই ফেস গুলোতে যায় নাকি তার আগেই বন্ধ হয়ে যায়? তার আগে বন্ধ হয়ে যাচ্ছে স্যার। তাহলে মনে হয়, আচ্ছা আরেকটা জিনিস দেখতে হবে, যে ইউআরএলটা যেখানে দেই ওখানে কিন্তু এমনিতে এইচটিটিপি লেখা থাকে। আপনার যে টার্গেট একটু খেয়াল করুন যে ও এইচটিটিপি এস কিনা। যদি এইচটিটিপি এস হয় তাহলে ওই র্যাপের ভিতরে এইচটিটিপি এস, তারপর আপনার xyz.com যেটা ওই টার্গেটে অ্যাড্রেস বলতে হবে। না জি হলে ওই এইচটিটিপি হচ্ছে 80 নাম্বার পোর্টে হিট করে, এইচটিটিপি এস হচ্ছে 443-এ হিট করে। তো যার কারণে শুধু এইচটিটিপি বললে দেখা যাচ্ছে অন্য পোর্টে আপনার রিকোয়েস্ট যাচ্ছে, তখন আর কাজ নাও করতে পারে, দেখা গেলো ওই পোর্ট বন্ধ হয়ে যাবে। স্যার সিস্টেম সিস্টেম অ্যাক্সেস আমরা যে যেভাবে পোর্ট স্ক্যান করছিলাম এভাবে কি ওয়েবসাইটের ওই ডোমেইন নেম দিয়ে স্ক্যান করতে পারবো পোর্ট হুম। স্ক্যানিংটা? হ্যাঁ, ওর ডোমেইন নাম থেকে আইপি অ্যাড্রেস পাবেন, পিং দিবে, এরপর ওই আইপি পোর্ট স্ক্যান করতে পারেন। তবে কাহিনী আছে, ওই যে ওয়েবের আর্কিটেকচার বুঝিয়েছিলাম না একটা ক্লাসে, জি স্যার। তো মানে মাঝে মধ্যে হয় যে যে রিপ্লাই দিচ্ছে, মানে আইপি অ্যাড্রেস যে রিপ্লাই দিচ্ছে সে আমাদের মেইন ওয়েব সার্ভার নাও হতে পারে, বিশেষ করে বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন গুলোতে।
এই শিখন যেরকম সিঙ্গেল অ্যাপ্লিকেশন ওর হিট হলে দেখা যাবে ওদের যে সার্ভার আছে সে তার কাছ থেকে রিপ্লাই হয়তো পাচ্ছে বা পেতে পারে, রিয়েল আইপি সার্ভারের অ্যাকচুয়াল আইপি হতে পারে। কিন্তু এমনিতে বড় এক ব্র্যান্ড মনে করুন দারাজ বা ফেসবুকের .com বুঝলেন, ওর যে আইপি অ্যাড্রেস পাবো ওটা অ্যাকচুয়াল ফেসবুক সার্ভারের না। তো ওইটা পোর্ট স্ক্যান করেও মানে অ্যাকচুয়াল যে সার্ভার যাকে টার্গেট করে চেষ্টা করছি তার কোনো হদিস খুঁজে পাওয়া না। এই ক্ষেত্রে একটা পসিবল সমাধান হতে পারে যে অ্যাপ্লিকেশন যেটা আছে, মানে এখানে যেহেতু সার্ভারের সাথে আইপি অ্যাড্রেস ধরে আমি যোগাযোগ করতে পারছি না, মাঝখানে আইপি অ্যাড্রেস ধরে যোগাযোগ করতে গেলে অন্য কোনো কম্পোনেন্ট চলে আসছে, লোড ব্যালেন্সার আসছে, প্রক্সি চলে আসছে, হ্যাঁ, সিডিএন চলে আসছে, এরা কেউ রিপ্লাই দিচ্ছে। তাহলে কি করা যায়? একমাত্র এই যে অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ মনে করুন এই যে একটা .com সিনপসিস.com, ও যে অ্যাপ্লিকেশন, এইখানে যে ইনপুট দিব এইটা অ্যাকচুয়ালি ওদের ওয়েব সার্ভারে যাবে, সার্ভারের ভিতরে যাবে। হ্যাঁ, এটা লোড ব্যালেন্সের হোক তার হোক, বিভিন্ন পথ ঘুরে ঘুরে এখানে মনে করুন যে গেট প্রাইজিং বাটন দিয়ে ক্লিক করবে, এমনি আইপি অ্যাড্রেসে হিট করলে এই রিকোয়েস্টটা আদৌ কোন সার্ভারে যাবে ওই দরকার নেই। কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি হিট করি এইটা সার্ভারে যাবে, হ্যাঁ, এটা ও ডাটা বেসে যাবে, এটা সার্ভারে যাবে। দেখা যাচ্ছে বাইরে থেকে মানে এমন একটা সিনারিও যে আমি ওদের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, তো রিচ করব কি করে? রিচ করার একটাই উপায় আছে, ওদের এই অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের কোনো দুর্বলতা ব্যবহার করে সার্ভারের কোনো ইনফরমেশন যদি আমরা বের করতে পারি। হচ্ছে তো ইউজার কেন্দ্রিক, ওটা দিয়ে সার্ভারের তথ্য পাবো না, স্কেল ইনজেকশন হতে পারে, আইডল হতে পারে, আজকে ফাইল নিয়ে আরো তো একটা উইকনেস নিয়ে দেখা এই এই ধরনের উইকনেস হতে পারে, এদের থ্রুতে চেষ্টা করতে পারি বের করতে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলুন। স্যার আমি যদি ইন্টারপ্রেটার অন করে স্যার এখানে গেট প্রাইসিং এ স্যার ক্লিক করি তাহলে তো এই ডেটাটা আমার কাছে ধরা পড়বে না। ওটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে ওর সার্ভারে যাওয়ার আগে, মাঝামাঝি মানে ইন্টারনেটে ঢোকার আগে মাঝামাঝি যে একটা পর্যায়ে না, তখন আপনার বার্ড ফ্লুতে ধরা পড়ছে। ঠিক আছে? স্যার আর একটা বিষয় স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি জ্যাব দিয়ে কি যে কোনো ধরনের ওয়েব পেজ স্ক্যান দিতে পারবো স্যার? আমার একটু নার্ভাস লাগতেছে স্যার, কি হয় না হয় এই জন্য অনেক দিইনি আমি স্যার। আপনি যেটা দেখাইছেন ওইটাই দিস। না সেটা ঠিক আছে, খালি হচ্ছে গিয়ে ওই লাইভ কারো বিজনেসের সাইটে মনে করেন ইনফেকশন এই জায়গায় স্ক্যান দেবেন না। তাতে করে যেটা হবে মানে এই স্ক্যানার গুলো অনেক নয়েজ জেনারেট করে, সাইট ডাউন হওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে। স্যার আমি এই কোর্স করার ডেডিকেটেড করার আগে স্যার আমার বড় ভাই আমার মাকে বলছে যে এম সবকিছু গোছায় রাখো, অল্প কিছুদিনের ভিতরে লাগবে না এমন একটা পরিবেশ। না, ভয়ের কিছু নেই, আপনি আগে যেটা করতে পারেন ট্রাই হ্যাকনিতে গিয়ে ওদের কোন একটা টার্গেটের উপর স্ক্যান দেন, দেখেন কি ধরনের আউটপুট আসে। ল্যাব এনভায়রনমেন্ট আগে ট্রাই করে মানে একটু ইন্টারফেসটার সাথে পরিচিত হন, ও কি আউটপুট দেয় যায়, এগুলো একটু ঘাটাঘাটি করে পরে আপনি বাগ হান্টিং এর কোনো টার্গেট থেকে রিয়েল টার্গেট যেগুলো ওগুলোতে চেষ্টা করুন। ওকে স্যার। Okay? আপনাদের শিক্ষার্থী আপনারা অনেক, 33 জন মতো শিক্ষার্থী, ক্লাসে মাত্র 11 জন, 2/3 নেই। যাই হোক, যারা আছে অল্প ডেডিকেটেড মানুষ আপনারা, আপনাদের নিয়েই ক্লাস হবে নতুন, যদি একজনও থাকে যে ডেডিকেটেড, শিখতে আগ্রহী, তাকে নিয়ে আমি ক্লাস করি, নো প্রবলেম। সে যারা আছেন একজন একজন করে একটু অ্যাটেন্ডেন্স দিন। ক্লাস 16 নাম্বার। আচ্ছা আজকে তো 33 নম্বর ক্লাস তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা 32 নম্বর ক্লাসে সম্ভবত অ্যাটেন্ডেন্স স্যার নেই। জি স্যার, স্যার 32 দেন নাই স্যার, 32 নম্বর ক্লাসে আছেন, স্যার দেননি। হ্যাঁ হ্যাঁ, তো একটু যারা আছে টাইম একটু টাইম
আমি একসাথে দুইটা ক্লাস দিয়ে দিচ্ছি, ওকে? জি। এরপর মাহমুদুল ইসলাম আছেন, কি অবস্থা আপনার লেখাপড়ার? মাহমুদুল ইসলাম, বাসায় প্র্যাকটিস হচ্ছে নিয়মিত? আঠেরো স্যার। দাদুল হক সিয়াম, প্র্যাকটিসের কি অবস্থা? 9 স্যার। এরপর স্যার 18। রাফি, 29. মাহমুদুল হাসান আলী, গত দু ক্লাসে ছিলেন না? 30 31। গত ক্লাসে ছিলাম। ওকে স্যার, আগে দু ক্লাসে নেই। 34 স্যার। কত? 34। হৃদয় রহমান, আপনার প্র্যাকটিসের কি অবস্থা? এই কদিন তো বেশ, প্রায় এক সপ্তাহের মতো বন্ধ গেল, তাই না? লাস্ট ক্লাস নিয়েছি কবে? বৃহস্পতিবার তো। বলুন কি অবস্থা লেখাপড়া, কি কি কত? ঠিক আছে, তো এটার সুবিধা যেটা হচ্ছে গ্যাপ পাওয়াতে, যাতে একটু পড়া জমে গিয়েছিল, সময় পেয়েছেন বাসায় স্টাডি করার, ক্লাস রেকর্ড গুলো দেখার। হ্যালো স্যার। আপনি নতুন কোনো ল্যাব সলভ করেছেন? স্যার আজ আমি এই ট্র্যাক মেরে যে ব্লু রুমটা, ব্লু নামে একটা রুম আছে যে উইন্ডোজের, ওইটা প্র্যাকটিস করছিলাম কিন্তু স্যার ওইটা আমি অ্যাক্সেস নিচ্ছি কিন্তু পরে আর কোনো কিছু করতে পারতেছি না। ব্লু তো সিস্টেম হ্যাকিং এর ওর আলোচনা। ভিতরে ফাইল মাইল কিংবা তো এখন যেহেতু ওয়েবের আলোচনা করছি আপাতত, একটু ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড যে ল্যাব রুম গুলো আছে এগুলোতে ফোকাস করি। ও স্যার এইগুলো করেছি, মনে করেন এক্সারসাইজ এর গুলো করেছি, তারপরে ওই ওই আইডলের গুলো করেছি। কিন্তু স্যার মনে করেন কিছু জায়গায় স্ক্রিপ্ট অ্যালার্ট তারপরে ব্র্যাকেটের ভিতরে ওয়ান দিলেই হচ্ছে, কিন্তু আমি যখন মনে করেন ওয়ান বাদ দিয়ে আমার নাম লিখছি কিংবা অন্য কিছু সংখ্যা দিচ্ছি, তখন আর ওটা ওই ওই স্ক্রিপ্টার কাজ করতেছে না। কিন্তু এটা আসলে কোনটা দিলে কাজ হবে কোনটা দিলে হবে না, এটা আসলে স্যার বুঝতে পারতেছি না। সামান্য একটা সংখ্যার জন্য কাজ করতেছে, আবার একটা সংখ্যার জন্য ওই ওই স্ক্রিপ্টটা কাজ করতেছে না। আচ্ছা, তো যদি এটা আসলে কিভাবে সংখ্যা কাজ করতেছে এটা ধরতে পারছি না। সংখ্যা ব্যতীত মনে কোনো একটা নাম দিতে চাচ্ছে, ওই সিনারিওতে নামটাকে অ্যালার্ট ফাংশনের ভিতরে, জি এইভাবে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে জি লিখতে স্যার হবে। ওরকম। তবে কাহিনী আছে এই জায়গাতেও, প্রবলেম হয়। যেমন কিছু অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, সিঙ্গেল ফাংশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিলে, মনে করুন আমরা কিছু কোডের এক্সাম্পল বলেছিলাম আগে, মনে করুন অন লোড ইকুয়ালস টু অ্যালার্ট, তো ব্যাকগ্রাউন্ডে হয়তো এই কোডের সাথে আরো কোনো এক্সট্রা কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন অ্যাড হয়ে যাচ্ছে হয়তো, কারণ আমরা যে অ্যালার্টটা লিখছি এটা তো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনের কাছে যাচ্ছে, তাই না? তো তখন মাঝে মধ্যে যেটা হয়, এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন, এই ইস্যু গুলোর জন্য অনেক সময় এক্সিকিউট হয় না। হ্যাঁ, এখানে দেখা যায় সেট মিলছে না, উলট পালট হয়ে যাচ্ছে, অথবা এই যে প্রোগ্রাম যেখানে আপনি ইনভোক করার চেষ্টা করছেন, হতে পারে তার ব্যাকগ্রাউন্ডে অ্যাডিশনাল কোনো ফিল্টার লাগানো আছে। কতদিন
দেখেছিলাম না যে চিঠিতে যে কত ভাবে লেখা যায় একটা জিনিস, শুধু জাভাস্ক্রিপ্ট কল করে ইমেজ ট্যাগ দিয়ে বডি ট্যাগ দিয়ে, তাই না? তো এগুলো কেন করেছিলাম, কারণ অনেক সময় তারা কোডের ভিতরে ফিল্টার দিয়ে রাখে যে অ্যালার্ট ফাংশন এক্সিকিউট হবে না, অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সিকিউট হবে না। তো এরকম কিছু ফিল্টারের কারণে যেটা হয়, ডাবল কোটেশন বা নাম লিখতে গিয়ে যে সিঙ্গেল কোটেশন দিচ্ছি, হ্যাঁ, সেই ভিতরে এরকম এক্সট্রা সিঙ্গেল কোটেশন দেখলে দেখা যাচ্ছে ব্রেক করছে অথবা ফিল্টার করে দিচ্ছে, এক্সিকিউট করতে দিচ্ছে না। কিন্তু এরকম তাহলে কি স্যার ফিল্টারের জন্য আমাদের এমন হতে পারে। ওই সোর্স কোড গুলো ভালো করে পড়ে তাই ওই অনুযায়ী আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে? বুঝিনি। বলছি যে স্যার ওই এই মনে করেন ওই অ্যাপ্লিকেশন ওই ওয়েবের ওই ওয়েবসাইটের মনে করেন সোর্স কোড পড়ে বুঝতে হবে যে আসলে আমাদের যে স্ক্রিপ্টটা কি কোন অনুযায়ী লিখতে হবে। না, সোর্স কোড যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা সোর্স কোড, ওটা তো আমরা বাইরে থেকে পড়তে পারি না। মনে আছে সেই যে এইচটিএমএল এর ক্লাসে বুঝিয়েছিলাম যে শুধু এইচটিএমএল টা দেখতে পাই, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পিএইচপি কোড কাজ করছে, পাইথনের কোড রান হচ্ছে, এটা তো সার্ভারের বাইরে আসে না। তো তখন কি হয়, বাইরে থেকে গেস করে করে আচ্ছা সিঙ্গেল কোটেশন দিলে কাজ করছে না, ডাবল কোটেশন দিয়ে দেখি এক্সিকিউট হয় কিনা। যদি তাতেও না হয়, আচ্ছা কোটেশন বাদ দিয়ে আমি শুধু ভিতরে একটা সংখ্যা লিখে দিই, হ্যাঁ, বা সংখ্যাও বাদ দিয়ে ডকুমেন্ট ডট কুকি এইটাই সরাসরি মানে ফাংশনের ভিতরে একটা ফাংশন কল করে বসে দেখি কিছু একটা এক্সিকিউট করে, মাল্টিপল আইডিয়া চেষ্টা করে যেতে হয়। কারণ আমাদের এখানে টেকনিকটাই হচ্ছে কি ব্ল্যাক বক্স টাইপের, ব্ল্যাক বক্স। এখানে আমাদের কোনো আইডিয়া থাকে না, নো আইডিয়া অ্যাবাউট টার্গেট। ওকে, বাগ হান্টিং বা যেটাও করছেন এখানেও সেম অবস্থা, যে আপনার টার্গেট সম্পর্কে কোনো আইডিয়া নেই, সোর্স কোড আপনার কাছে নেই, হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট অ্যাক্সেস কিচ্ছু আপনার কাছে নেই, একদম টোটাল বাইরে থেকে আপনাকে আক্রমণ চালাতে হচ্ছে এমন একটা পার্সপেক্টিভ। ওকে, কি আর বলি এরা, কেস তো খাবেন সাথে আমাদের বিয়ে খাবেন, হ্যাঁ। এরকম আছে, বেশ কতগুলো আছে। ওকে, আর কেউ আছেন অ্যাটেন্ডেন্স বাকি? ওকে, মোটামুটি নেই, আমরা ক্লাসের দিকে যাই। লাস্ট দিন কি টপিকে আলোচনা করেছিলাম? আইডোর স্যার। ফাইল, ফাইলের কোনো আলোচনা করেছিলাম, ফাইল রিলেটেড উইকনেস? খুব সম্ভবত না। না স্যার। ফাইল রিলেটেড যে ভালনারেবিলিটি তৈরি হতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। ওকে, এখানে দুই টাইপের দেখা যেতে পারে, একটা হচ্ছে ফাইল আপলোড, এটা একটা উইকনেস। আর একটা উইকনেস দেখা যায় ফাইল ইনক্লুশন। ওকে, দুইটা নেই আমরা আলোচনা, দুইটা দুই উইকনেস। ওকে, কিন্তু ফাইল সংক্রান্ত এর জন্য একসাথে আলোচনা করা, দুইটা আলাদা আলাদা উইকনেস, কনসেপ্ট আলাদা, মেকানিজমও আলাদা। সিম্পলি আমরা অনেক অ্যাপ্লিকেশনই দেখি যে কম বেশি ফাইল আপলোডের কি বলে পারমিশন সবাই দেয়, তাই না? উম, একটু আগে একজনের নগদের অ্যাকাউন্ট খুলে দিলাম, নগদ অ্যাপস যেটা, ওখানেও দেখলাম কি সুন্দর আমাকে ছবি আপলোড করতে হচ্ছে, নিজের ছবি দিতে হচ্ছে, অথবা এনআইডি যেটা, হ্যাঁ এনআইডি কার্ড, এইটার ছবি আপলোড দিতে হচ্ছে, ছবি দিয়ে আমি ভেরিফাই করছি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে। অনলাইনে বিভিন্ন কি বলে সাইট আছে, টুলস, ফাইল এডিট করা, ছবি এডিট করা, মাল্টিপারপাসে আমাদের যেটা করে ফাইলকে আপলোড করতে দেয়। যখন ফাইলকে আপলোড করতে দিচ্ছে তখন আমাদের উইকনেস, আপলোড করছি, দ্যাট মিনস আপলোড জিনিসটা কারণ একটা ইনপুট, আমি অ্যাপ্লিকেশনে একটা ইনপুট দিচ্ছি, অ্যাপ্লিকেশনে একটা কিছু ইনপুট দিচ্ছি। এক্সএসএস এ কি হচ্ছিল, আমি
একটা সার্চ বার আছে অথবা একটা কোনো একটা ইউআরএল প্যারামিটার কিছু যদি সেখানে ইনপুট দিতে পারছি, অ্যাপ্লিকেশনের নিজের কোনো একটা ভ্যালু, তথ্য কিছু একটা দিতে পারছি। ফাইল আপলোডের ক্ষেত্রে সেম সেম প্যাটার্ন চিন্তা করতে, আমি নিজে একটা কিছু ইনপুট দেওয়ার ক্যাপাসিটি যখন আসছে তখনই আসলে একটা উইকনেস বা একটা ম্যালিসিয়াস কিছু ঘটানোর সম্ভাবনা তৈরি হয়। যে মাঝে মাঝে কিছু সাইটে যেটা হয়, যেমন বাইরে থেকে আপনি ফাইল আপলোডের অপশন পাবেন না। যেমন মনে করেন আপনি রেজিস্ট্রেশন করবেন, হ্যাঁ, ধরুন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হবে, আপনি রেজিস্ট্রেশন করবেন। তো এই জায়গাতে আপনাকে বাইরে থেকে চাইলে একটা ফাইল আপলোড করতে দেবেন। আগে ঢাকা ভার্সিটির ওদের রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, লগ ইন করবেন। হুম, এরপরে আপনি যে ভর্তি পরীক্ষার অ্যাপ্লাই করবেন, প্রবেশপত্র আপনার মার্কশিট আপলোড করা, তখন গিয়ে আপনার আপলোডের অপশন দিতে পারো। তো এটা একটা সাইড নোট হিসেবে এক্সট্রা হিসেবে রাখতে পারেন যে অথরাইজেশন। কিছু সিনারিওতে আমি সরাসরি বাইরে থেকেই ফাইল আপলোডের অপশন পেতে পারি, যেমন টেম্পোরারি ফাইল শেয়ার, যেমন এই টেম্পোরারি ফাইল শেয়ারে কিছু থাকছে ফর এক্সাম্পল। এখানে কি আমার কোনো অ্যাকাউন্ট ট্যাকাউন্ট কিছু ক্রিয়েট করা লাগছে না, সরাসরি ফাইল আপলোডের অপশন। এটা একটা। কিছু সাইটে কি হয়, মনে করুন সেখানে আপনি সার্টিফিকেট দিচ্ছেন ভ্যালুয়েশন বা কিছু একটা জন্য, ইডিটের জন্য আপনি সেখানে অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপরে ফাইল আপলোড। ওকে, দুইটা সিনারিও হতে পারে। যাই হোক, সিনারিও যাই হোক, অ্যাকাউন্টে লগ ইন করি অথবা না করি আপলোড দিয়েছি, যেটাই করে আপলোডের অপশন যখনই পাচ্ছি তখনই আমার জন্য একটা আক্রমণের সুযোগ তৈরি হচ্ছে। যখনই ইনপুট দিচ্ছি, ইনপুটের কথা তখন আসছে, আমরা এই জায়গায় কি করতে পারি, নর্মাল ফাইলের বদলে এইখানে আমরা ম্যালিশিয়াস ফাইল আপলোড করে দিতে পারি। ম্যালিশিয়াস ফাইল যদি আপলোড করি, তার ইম্প্যাক্ট কি হতে পারে? সবচেয়ে ভয়ানক ইম্প্যাক্ট যেটা হতে পারে, রিমোট কোড এক্সিকিউশন। সিস্টেম হ্যাকিং এর কথা মনে আছে আপনাদের? সিস্টেম হ্যাকিং এ কি হতো, আমি একটা এক্সপ্লয়েট রান করছি, রান করলে সাথে সাথে সিস্টেমের একটা অ্যাক্সেস রিভার্স কানেকশন আমার চলে আসছে। ফাইল আপলোডের ক্ষেত্রে সেম সিনারিও হতে পারে। ওকে, তো আমাদের এর ইম্প্যাক্ট কি কি হতে পারে? তা হচ্ছে আরসি, রিমোট কোড এক্সিকিউশন হতে পারে। ওকে, কোনো কোনো ক্ষেত্রে সরাসরি সিস্টেমের অ্যাক্সেস পেতে পারি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো পার্শিয়াল বা কিছু লিমিটেড কিছু কমান্ড আমি এক্সিকিউট করতে পারছি, এমন সিনারিও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে হ্যাকাররা যেটা করতে পারে, ম্যালওয়্যার স্প্রেড করে দিতে পারে, যে আমার অ্যাক্সেসের কোনো ব্যাপার নেই, আমি এই ম্যানেজার ফাইল আপলোড করতে পারছি, দিলাম একটা র্যানসমওয়্যার আপলোড করে, তো এবার যা পারো করো। ওকে, এটা একটা হতে পারে। আবার ফাইল আপলোডের অপশন যখন পাচ্ছি, আমি হয়তো রিমোট কোড এক্সিকিউট করতে পারবো না, কিন্তু আমি যদি এমন হয় যে একটা এইচটিএমএল ফাইল আপলোড করতে পারি, হ্যাঁ, সেইটার থ্রুতে আমি যে কাজটা করতে পারি, ফিশিং এর মতো কাজ হয় সম্ভব। সেটা কেমন, যে আমার ফাইল আপলোডের অপশন আছে, আমি কিছু এক্সাম্পল একটু পরে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। মনে করুন এখানে নর্মাল ফাইল আপলোড কথা, আমি এটাকে একটা এইচটিএমএল ফাইল আপলোড করে দিলাম। তো এইচটিএমএল ফাইলটা কি, মনে করুন এখানে লগ ইন পেজ বা দারাজ.কম, হ্যাঁ, এটা লগ ইন পেজের মতো দেখবে। তো মানুষ যখন আমার লিঙ্কে ভিজিট করবে, হ্যাঁ, আমি যখন লিঙ্ক দিব মানুষ ভিজিট করবে, দেখবে যে তো অ্যাকচুয়াল ফাইল.আইও সাইট, কোনো ইউআরএল এ কোনো ভেজাল নেই, এবং হুবহু লগ ইন পেজের মতো দেখাচ্ছে। যখনই তারা ইনপুট দিবে, চলে আসবে কি, ফিশিং অ্যাটাক করা সম্ভব, ম্যালওয়্যার স্প্রেড করা সম্ভব, রিমোট কোড এক্সিকিউট
করা সম্ভব। বেশ ভালো ভালো কিছু ইম্প্যাক্ট আছে বিজনেসের, চমৎকার দারুণ লেভেলের ক্ষতি করার মতো বেশ কিছু ইম্প্যাক্ট আছে আমাদের এই। ও আরো একটা 10 গতদিন পাসওয়ার্ডের এরকম একটা দেখাচ্ছিলাম না, যে পাসওয়ার্ডে এত বড় লং পাসওয়ার্ড দিব তো 10 অ্যাটাক করবে। ফাইল আপলোডের ক্ষেত্রেও ফাইলের এরকম 10 অ্যাটাক করা সম্ভব। ঠিক আছে, তো আগে এই আপলোড নিয়ে আমরা একটু কথা বলি, আপলোডের টেকনিক নিয়ে। আপলোড, কারণ আপলোডের ক্ষেত্রে আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ফিল্টার বাইপাস। অনেক অ্যাপ্লিকেশন হতে পারে কিছু ফিল্টার দিয়ে রাখতে পারে, চাইলেই ম্যালিশাস কিছু আপলোড করতে পারে। এই যে ফিল্টার বাইপাস বা এই যে টেস্টিং, এগুলো না আসলে অটোমেটেড যে স্ক্যানার আছে, হুম, স্ক্যানার ক্যান নট ফাইন্ড এই ফাইল আপলোডের মতো উইকনেস। আইডর বুঝেছিলাম, আইডরের মতো উইকনেস, এরকম কিছু উইকনেস আছে অটোমেটেড স্ক্যানার এরা আসলে খুঁজে পায় না, খুঁজে বের করতে পারে না, ওদের ক্যাপাসিটিতে নেই। যত ভালো টুলস বা যে তাই বলুক, বেশিরভাগই দেখা যায় যে কিছু নির্দিষ্ট পেলোড বসে বসে এক্সিকিউট করতে, কিন্তু এর বাইরে কিছু পারে না। ম্যানুয়াল কয়েকটা স্টেপের দরকার পড়ে, প্রসিডিউর দরকার পড়ে, অটোমেটেড স্ক্যানের উপর নির্ভর করে চলবে না। ফাইল আপলোড কেমন হয়, ফিল্টার কিভাবে বাইপাস করা যায়, এইটার প্র্যাকটিক্যাল কিছু আলোচনা করতে হবে। ওকে, তো ট্রাই হ্যাকনিতে লগ ইন করি, লগ ইন করে এক্সাম্পলটা দেখাচ্ছি। আপলোডের একটা ডেডিকেটেড রুম আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা প্রিমিয়াম, অ্যাক্সেস করতে হবে, নো প্রবলেম। আরেকটা রুম আছে, ওটা দিয়ে দেখো। ওকে,
আশা করি কানে হবে। মুভ কানেকশন হয়নি, ট্রাই হ্যাকিং এ ভিপিএনটা নতুন করে জেনারেট করে ডাউনলোড করবো। ডিবিডব্লিউ রুমটা যেটা সুবিধা এখানে মাল্টিপল উইকনেস নিয়ে সাজানো আছে। হুম, এবার হয়েছে ভেরিয়েন্ট ফাইল কি ছিল। এই আমাদের টার্গেট, আমরা টার্গেটে যাবো, তবে আমাদের বার্ব সুইট যে টুলস আছে ওর ব্রাউজার দিয়ে, ওকে, এরপরে কি কি ঘটনা ব্যাকগ্রাউন্ডে ঘটছে আমরা ভালো একটা ধারণা নেব। ওকে, টার্গেট আইপি অ্যাড্রেস। এখন টার্গেট আইপি অ্যাড্রেসে যখন হিট করবেন, এখানে একটা ঘটনা ঘটবে মাঝে মধ্যে রিয়েল লাইফে টেস্ট করতে গেলে এই বিষয়টা খেয়াল রাখবেন। মাঝে মধ্যে ব্রাউজার কি করে, একটা ইনপুট দিলাম, কিন্তু আইপি অ্যাড্রেস ও এর সাথে এইচটিটিপিএস যুক্ত করে রিকোয়েস্ট পাঠায়। সাইট আমার এইচটিটিপিএস এই রান হচ্ছে না, 80 নম্বর পোর্টে চলছে, 443 পোর্টে গিয়ে তো কাজ হয়। আবার মাঝে মধ্যে তো যেমন আমরা পোর্টে স্ক্যান যখন করি দেখা যাচ্ছে যে ও 8080 পোর্টে রান হচ্ছে, তখন স্পেসিফিক করে আমার বলে দেওয়া দরকার যে তুমি আমার অমুক পোর্টে গিয়ে কানেক্ট করার চেষ্টা করো। ঠিক আছে, এই বলে দেওয়া যাবে এটা সামনে আমি কি অংশটা উল্লেখ করে দেবে যে তুমি এইচটিটিপিএস এ যেও না দয়া করে, এইচটিটিপি তে থাকো, ইউজার নেম ডিফল্ট ইউজার নেম ওটা, এটা অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ওয়ান ওয়ান। ওকে, ঘটনা যেটা হচ্ছে ওর পাশে বাম দিকে বিভিন্ন উইকনেস ক্যাটাগরি আকারে সাজানো। রিয়েল লাইফে তো আর এইভাবে ক্যাটাগরি করে সাজানো থাকে না। হ্যাঁ, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনটা দেখতে শুধু মনে করুন এতটুকু, যে আপনি একটা সাইট টেস্ট করছেন, তার কোনো একটা পেজে গিয়ে এমন ফাইল আপলোডের অপশন দেখতে পারেন। রিয়েল লাইফে দেখবো এই পেজের অংশটুকু, সেইখানে আমি কিভাবে টেস্ট করব, কি কি টেস্ট করবো, এটা হচ্ছে বিষয়। Okay, তো যাওয়ার আগে
আচ্ছা, সেটা হচ্ছে ডিবিডব্লিউ যেহেতু ল্যাব এনভায়রনমেন্ট, এখানে অলরেডি কয়েকটা সেটিংস আছে। যেমন একটা হচ্ছে সিকিউরিটি লেভেল, আমাদের বোঝার সুবিধার্থে ও কি করে, কয়েকটা লেভেল আছে: লো, মিডিয়াম, হাই, ইম্পসিবল। লো মানে হচ্ছে সাপোজ কোন একজন ডেভেলপার কোনো সিকিউরিটি ফিচার কিছু অ্যাড করেনি, তখন অ্যাপ্লিকেশনটা কেমন হবে, কিভাবে ব্যবহার করবে। মিডিয়াম মানে কিছু ফিচার যদি সে অ্যাড করে ডেভেলপার, তখন কি ঘটনা ঘটবে, কেমন হবে। ওকে, আমরা আগে লো দিয়ে ট্রাই করবো। লো, আমার নেটওয়ার্কটা একটু ইস্যু করছে।